চুপ করো অনির্বাণ, কি বলছো কি তুমি? ছি ছি ছি, তোমার তোমার লজ্জা করছে না? 15 দিন বাদে তোমার বিয়ে অনির্বাণ, এভাবে এভাবে তুমি আমায় ঠকাতে পারলে? আরে আরে, ঠকালাম কোথায়? বিয়ের পর কি আর তুমি এসব বান্ধবী বান্ধবীকে থরি না এলাও করতে? সেই তো সারা জীবন ওই নিরামিষাশী হয়েই কাটাতে হতো, তাই এখন একটু মজা করে নিচ্ছি। চাইলে তোমার জন্যও কিন্তু আমি কিছু ব্যবস্থা করতে পারি। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, আবার চলে এসেছি নতুন আরও একটা সিরিজ প্রেমের গল্প নিয়ে। তবে কথা দিচ্ছি, এবারের গল্পটা একেবারে অন্য স্বাদ নিয়ে আসবে। এবারের গল্পটা কিন্তু অনেক বেশি গভীরতার সঙ্গে বুঝতে হবে, তাই শুনতেও হবে মন দিয়ে। গল্পের নাম তুমি যাকে ভালোবাসো। গল্পের লেখিকা অন্তরা, সঙ্গে গল্প পাঠেও রয়েছে অন্তরা। অন্যান্য চরিত্রে অন্তরার সঙ্গে রয়েছে বুবাই এবং আমি, মানে তোমাদের বন্ধু প্রীতম। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। যেন রক্ত তৃষ্ণা এই জড় বস্তুটির মধ্যে হঠাৎ প্রাণের সৃষ্টি করেছে। ব্লেডটা আড়াআড়ি নিজের কবজির কাছে নিয়ে এলো আরাত্রিকা। একটুও হিসেবের গড়মিল চায় না ও। কাজটা একেবারে নিখুঁত হতে হবে, যাতে একেবারেই সমস্ত যন্ত্রণা লাঘব হয়। না, সিদ্ধান্তটা হঠকারিতায় নেওয়া নয়, বেশ সময় নিয়ে ভেবে চিনতে তবেই এগিয়েছে ও। আর কাজটা সঠিক সময়ে সুন্দরভাবে যাতে করা যায়, সেই জন্য বেছে নিয়েছে ওর বাড়ির সবচেয়ে পছন্দের জায়গাটা, ওদের ছাদ। ছাদের এই বাগান ওর নিজের হাতে তৈরি করা, তাই জায়গাটা ওর কাছে খানিকটা স্বর্গীয় নিশ্চয়ই। এই ছাদেই তো কাটিয়েছে জীবনের কত সুন্দর সুন্দর মুহূর্ত। বসন্তের শেষ বেলায় নতুন ফোটা ফুলগুলোর উপর হাত বুলোতে বুলোতে ভেসে গেছে স্বপ্নের জগতে। কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণে ঠিক এখানেই নিজের জীবনের প্রথম পুরুষের ভালোবাসার স্পর্শ পেয়েছে। কত হাসি, কত কান্না, কত অভিমান, কত রাগারাগি, কত কিছুর সাক্ষী এই ছাদ, ছাদ বাগান আর ওই খোলা আকাশ। আরাত্রিকাদের বাড়িটা 3 তলা, তাই চট করে ছাদে কেউ আসে না। আর তাই এই জায়গাটাকেই নিজের মনের মতো করে তৈরি করেছিল ও। আর আজ এখানেই সবটা শেষ করবে। কি হলো, কি ভাবছেন বন্ধুরা? আরাত্রিকা হঠাৎ করে এই রকম একটা চরম সিদ্ধান্ত নিল কেন? প্রথমেই সবার যেটা মনে হবে সেটা হলো, নিশ্চয়ই মেয়েটা প্রেমে ছ্যাঁকা খেয়েছে, আর তাই এই ডিসিশন। হ্যাঁ, খানিকটা আপনারা ঠিকই বুঝেছেন, তবে বাকিটা আমি বুঝিয়ে বলছি। আসলে প্রেম, ব্রেকআপ এসব তো জীবনে অহরহই ঘটছে। আরাত্রিকার জীবনও এর ব্যতিক্রম নয়। ভীষণ ইমোশনাল, নরম মনের মেয়ে আরাত্রিকা। মাধ্যমিকের পর বেস্ট ফ্রেন্ড যখন ওকে প্রপোজ করলো,
আগে পরে কিছু চিন্তা না করেই হ্যাঁ করে দিল ও। ফার্স্ট ইয়ার পর্যন্ত চলতে থাকলো সেই প্রেমের পর্ব। গ্রুপ স্টাডির নাম করে ছাদ বাগানে সুখ দুঃখের গল্প করত ওরা। আর ঠিক সেরকমই একটা বিকেলে প্রথম প্রেমিকের ঠোঁটের ছোঁয়ায় লজ্জায় রাঙা হয়ে উঠেছিল আরাত্রিকার ফর্সা মুখ। কিন্তু সুখের সেই দিন চিরস্থায়ী হলো না। ওর থেকেও সুন্দরী স্মার্ট বান্ধবী পেয়ে হঠাৎ করে সেই ছেলের মনে হলো আরাত্রিকা বড্ড বেশি ন্যাকা আর সেকেলে। যদিও প্রপোজ করার সময় ওর এই চুড়িদার পরিহিত লাজুক লাজুক মুখটাই বেশি পছন্দ ছিল তার। হাসি মুখে মেনে নিয়েছিল আরাত্রিকা। আসলে সম্পর্কটায় ভালোবাসার থেকেও ভালো লাগাটা বেশি মাত্রায় ছিল, এমনটাই ওর মনে হয়েছিল। এরপর আরও টুকরো টুকরো দু একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে আরাত্রিকা, কিন্তু ঠিক সিরিয়াস ছিল না ততটা। কি ভাবছেন? মেয়েটার চরিত্রে কিছু গন্ডগোল? ওই দেখুন, ঘন ঘন প্রেমে পড়লেই আপনারা বাঁকা চোখে কেমন দেখেন। না না, একেবারেই নয়। আরাত্রিকা ভীষণ ভালো মেয়ে, কিন্তু ওর হৃদয় বড্ড কোমল। ছোটবেলা থেকে বাবা মা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে ব্যস্ত, দুজনের সরকারি চাকরিতে। তাই মেয়েকে তারা ঠিক সময় দিতে পারেননি। আর এই একাকিত্ব থেকেই সবসময় একটা না একটা সঙ্গীর সন্ধান করে বেড়াতো আরাত্রিকার মন। তাই যখন যেমন যাকে পেয়েছে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। তবে শেষ পর্যন্ত হার মানল যখন অনির্বাণ ওর পাশ থেকে সরে দাঁড়ালো। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের কলিগের সঙ্গে অনির্বাণের ছবি বেশ কয়েকবার লক্ষ্য করেছিল আরাত্রিকা। না, প্রশ্ন করেনি, কারণ ব্যক্তিগত জীবনে নাক গলানো খুব একটা পছন্দ করত না অনির্বাণ। মাঝে মাঝে মন খারাপ করে কান্নাকাটি করত আরাত্রিকা, কিন্তু নিজের কথার জাদুতে ওকে ঠিকই মানিয়ে নিত অনির্বাণ। এই একটা মানুষকেই বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল আরাত্রিকা। আসলে ভালোবাসার থেকেও বোধহয় বেশি ভরসা করে ফেলেছিল। ব্যাস, এই বিশ্বাসই কাল হয়ে দাঁড়ালো। একটা ভুয়ো ফোন এসেছিল আরাত্রিকার ফোনে। প্রথমটায় বিশ্বাস করেনি ও, কিন্তু ঘন ঘন যখন অনির্বাণের ফোন নাম্বারটা সুইচ অফ পেল, কি মনে করে একটা গাড়ি বুক করে সোজা রওনা দিল দীঘার উদ্দেশ্যে। ফোনে আসা টেক্সট মেসেজে হোটেলের ডিটেলস ছিল। সেখানে গিয়ে খুব একটা অবশ্য খোঁজ খবর করতে হয়নি ওকে। রেজিস্টার খাতায় মিস্টার অ্যান্ড মিসেস অনির্বাণের নাম একেবারে জল জল করছিল। অবশ্য উপরি পাওনাও একটা হয়েছিল। হোটেলের রেস্টুরেন্টে মিসেস অনির্বাণের সঙ্গে গায়ে গা মিশিয়ে বসেছিল অনির্বাণ। ওদের দেখেই সমস্ত শরীরটা কেমন যেন ঝিনঝিন করে উঠেছিল আরাত্রিকার। না, এগিয়ে যেতে পারেনি ওদের কাছে। বসে পড়েছিল রিসেপশনের সোফাটায়। লাঞ্চ কমপ্লিট করে বেরোনোর সময় মুখোমুখি হয়েছিল অনির্বাণ আর আরাত্রিকা। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! এই যে দেখছি মিস আরাত্রিকা দীঘায়। তা কি ব্যাপার ম্যাডাম? আমার সঙ্গে তো হোটেল রুমে যেতে বেশ আপত্তি হয়, আর সেইদিকে সোজা দীঘা। আশ্চর্য হয়ে গিয়েছিল আরাত্রিকা। একেই বোধহয় বলে চোরের মায়ের বড় গলা। নিজেকে একটু সংযত করে নিচু গলায় আরাত্রিকা বলল, আমার কাছে একটা ফোন এসেছিল অনির্বাণ। বলল তুমি তোমার বান্ধবীর সঙ্গে দীঘায়, মানে এই সোনার বাংলা। আর তুমি বিশ্বাস করে এত দূরে চলেও এলে? হ্যাঁ, আগে জানলে এরকম ভুয়ো কল করিয়ে তোমাকে আমি কবেই দীঘায় নিয়ে চলে আসতাম। আচ্ছা ঠিক আছে, যখন এসেই পড়েছ তাহলে চলো না রুমে,
তোমার সব অভিযোগ এক মুহূর্তের মধ্যেই। চুপ করো অনির্বাণ, কি বলছো কি তুমি? ছি ছি ছি, তোমার তোমার লজ্জা করছে না? 15 দিন বাদে তোমার বিয়ে অনির্বাণ, এভাবে এভাবে তুমি আমায় ঠকাতে পারলে? আরে আরে, ঠকালাম কোথায়? তুমি তো দেখছি একদম সেই বিবাহিত বউয়ের মতন আচরণ করছো। হ্যাঁ, আরে বাবা, বিয়ে তো এখনো হয়নি আমাদের। আর আমি তো এখানে আমার ব্যাচেলার পার্টি এনজয় করতে এসেছি। আচ্ছা, এবার সত্যি করে বলো তো, বিয়ের পর কি আর তুমি এসব বান্ধবী বান্ধবীকে থরি না এলাও করতে? সেই তো সারা জীবন ওই নিরামিষাশী হয়েই কাটাতে হতো, তাই এখন একটু মজা করে নিচ্ছি। চাইলে তোমার জন্যও কিন্তু আমি কিছু ব্যবস্থা করতে পারি। মুখটা বন্ধ করো। আমি তোমার মতো নির্লজ্জ বেহায়া নই যে যে উডবি ওয়াইফকে মিথ্যে কথা বলে অন্য মেয়ে নিয়ে এসে হোটেলে উঠে ফুর্তি করব। কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে কি আমি জানতে পারবো না? তোমার গেম ওভার হয়ে গেছে অনির্বাণ, তুমি ধরা পড়ে গেছো। আবারও সেই একই কথা। এই, তুমি কি জানো তুমি ভীষণ ব্যাকডেটেড? এই সামান্য বিষয় নিয়ে এত রিয়াক্টিভা করছো কেন? আমি রিয়াক্ট করছি? তোমার মাথার ঠিক আছে? কি বলছো কি তুমি? আরু আরু মাই জান, আমাদের সম্পর্কটা এসব শরীর টরীরের থেকে সবকিছুরই ঊর্ধ্বে। আমি তোমাকে ভীষণই ভালোবাসি আর সারাটা জীবন তোমার সাথেই কাটাতে চাই। সেইটা কি যথেষ্ট নয়? বিশ্বাস করো আমাকে আরু, আমার প্রচুর বান্ধবী আছে আর আমার নারী সঙ্গ ভালো লাগে, কিন্তু ভালো আমি শুধুমাত্র তোমাকেই বাসি। আই রিয়েলি লাভ ইউ আরু। এ কি শুনছে আরাত্রিকা? ওর ভালোবাসাকে এত তাড়াতাড়ি এত সস্তা বানিয়ে ফেললো লোকটা। চোখ বন্ধ করে নিজের সারাটা জীবন এর সঙ্গে কাটাবে ভেবেছিল ও। ছি ছি, কি নোংরা চিন্তা ভাবনা! এরকম একটা মানুষকে বিশ্বাস করেছিল ও। চোখটা চেপে বন্ধ করে ফেললো আরাত্রিকা। মনে মনে ওর সেই শুভাকাঙ্ক্ষীকে একটা ধন্যবাদ জানালো। তারপর নিজেকে একটু সামলে নিয়ে সোজাসুজি তাকালো অনির্বাণের চোখে। দেখো অনির্বাণ, আমি সেকেলে ব্যাকডেটেড হয়েই বেশ খুশি। আমার শিক্ষা সংস্কৃতি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে, নিজের ভালোবাসাকে সম্মান দিতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি শরীর ছাড়া যেমন ভালোবাসা সম্ভব নয়, তেমনি ভালোবাসা ছাড়া শারীরিক সম্পর্ক আমার কাছে সম্ভব নয়। আর তাই এই এই তোমার এনগেজমেন্ট রিং, আমার সঙ্গে আর তোমার কোনো সম্পর্ক নেই। আর তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা। গুড বাই। আর পিছন ফিরে তাকায়নি ও। ভাড়া করা গাড়িটায় আবারও চেপে বসেছিল। পিছন থেকে ডেকেছিল অনির্বাণ। আজ সেই ডাক কেমন যেন মায়া ছাড়া আর কিছুই মনে হয়নি ওর। মাকড়সা যেমন জালে ফেলে ধীরে ধীরে তার খাদ্যকে শিকার করে, আজ মনে হচ্ছিল অনির্বাণও বোধহয় ওকে ঠিক সেইভাবেই জড়িয়ে ফেলছিল মায়া জালে। কি ভাবছেন? শুধুমাত্র এই ঘটনার কারণেই ভেঙে পড়েছে আরাত্রিকা? না, আজ ওর সিদ্ধান্ত শুধুমাত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে নয়। ডিপ্রেশন শব্দটা শুনতে কিন্তু বেশ ফ্যাসিনেটিং। বর্তমানে শব্দটা নিয়ে মাঝে মাঝেই আলোচনা চলে, মুখে মুখে ফেরে ইদানিং ডিপ্রেশনে চলে যাচ্ছি। যারা মাঝে মাঝে এই কারণে অকারণে এই শব্দটা উচ্চারণ করেন, তারা একবার অন্তত প্রকৃত ডিপ্রেসড মানুষদের মুখোমুখি হন, এমনটাই আমি মন থেকে চাইব। সেলফ কনফিডেন্স ভাঙতে ভাঙতে যখন শূন্যে গিয়ে পৌঁছয়, ঠিক তখনই বিষণ্ণতার কালো ছায়া ঘিরে ধরে চতুর্দিক থেকে। দলা পাকানো কান্নাটা গলার কাছে আটকে থাকে, না তো গেলা যায় না তো উগড়ে ফেলা যায়। প্যানিক অ্যাটাকের অসহ্য যন্ত্রণা আর ভীতি মানুষকে কতখানি হেল্পলেস করে তুলতে পারে, সেটা যতদিন না নিজে ফিল করবেন সত্যি বিশ্বাস করতে পারবেন না। দেখেছেন কোথা থেকে কোথায় চলে গেলাম? গল্পে ফিরি চলুন।
দীঘা থেকে ফেরার পর আর মাত্র 15 দিন পরেই ছিল আরাত্রিকা এবং অনির্বাণের বিয়ে। ইনভিটেশন পৌঁছানো, বিয়ে বাড়ি বুকিং, ক্যাটারিং সব কিছুই হয়ে গিয়েছিল প্রায়। খুব খুশি ছিলেন আরাত্রিকার বাবা মা। কর্পোরেটে চাকরি করা, ভালো পাত্র, ভালো ঘর, ভালো মাইনে, সর্বোপরি লাভ ম্যারেজ, আর কি চাই। কিন্তু বিয়েটা যখন ভেঙে দিল আরাত্রিকা, তখনই সবার তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকেই ধেয়ে এলো। কেন, কি জন্য, কবে, কি করে, আহা বাছা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, উত্তর, সমবেদনা সবকিছুর ঘেরাটোপে আটকে পড়ছিল আরাত্রিকা। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সব দিকের সব আঙুল এখন ওর দিকেই উঠছে, কারণ বিয়েটা অনির্বাণ নয়, আরাত্রিকা ভেঙেছে। সাহস কি করে হয় আরাত্রিকা অমন বরকে রিজেক্ট করার? নিজে তো সামান্য একটা প্রাইভেট স্কুলে চাকরি করে, তার এত না কিছু। মায়ের কথায় প্রথমে একটু অবাক হলেও হাসি পেয়েছিল ওর। উত্তর দিতে ইচ্ছাও করছিল, কিন্তু কি হবে, কে বুঝবে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই যখন ওর আলোচনাতেই ব্যস্ত, ঠিক তখনই আরও একটা খবর পৌঁছলো আরাত্রিকার কানে। অনির্বাণ এবং আরাত্রিকার ঘনিষ্ঠ অবস্থার কিছু ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনির্বাণের অ্যাকাউন্ট হ্যাক করে কে যেন এই কর্মকাণ্ড ঘটিয়েছে। মনে মনে বুঝতে পারছিল আরাত্রিকা, কাজটা আসলে ওর হবু স্বামীরই করা। বড্ড মানে লেগেছে যে তার, এত সহজে কি ছেড়ে দেবে? না, এখনো পুরোপুরি ভেঙে পড়েনি আরাত্রিকা। কিন্তু ওই খারাপ সময় যখন আসে, সে একা আসে না, সঙ্গে করে আরো অনেকটা খারাপ নিয়ে আসে। কফিনে শেষ পেরেকটা গাঁথা হলো যখন আরাত্রিকার স্কুল থেকে আরাত্রিকাকে সো কজ করা হলো। প্রশ্ন করা হলো, স্কুল শিক্ষিকা হয়ে কি করে এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে? সর্বোপরি এই ধরনের কাজ কেন করবে আরাত্রিকা? কি আশ্চর্য বলুন, একটা মানুষের ব্যক্তিগত জীবন একজন হাটে বাজারে ছড়িয়ে দিল, আর বাকিরা সেটা নিয়ে শুরু করে দিল সমালোচনা। আবার এক ধাপ এগিয়ে এই ঘটনার জন্য কারণ জানতে চাওয়া হলো ভিকটিমের কাছেই। সিদ্ধান্তও নেওয়া হলো চরম। চাকরিটা চলে গেল আরাত্রিকার। 3 তলা বাড়িটায় পুরোপুরি একা হয়ে গেল আরাত্রিকা। বাবা মা এতটাই বিরক্ত এবং ক্লান্ত ছিলেন যে তারা বেশ কিছুটা সময় ব্রেক নিয়ে বেরিয়ে গেলেন ভারতবর্ষের বাইরে ভ্রমণের উদ্দেশ্যে। একা পড়ে রইল আরাত্রিকা। থাকাই উচিত। সমস্ত অন্যায় যে তার। ভালোবেসেছে, বিশ্বাস করেছে, এটাই যে তার সব থেকে বড় অন্যায়। সবসময় কাজলে ভর্তি চোখ দুটো আজ একেবারেই মলিন। মৃত্যুতে মুক্তি, এমনটাই মনে হচ্ছে আরাত্রিকার। এই যন্ত্রণায় একাকিত্বের আর কোনো ওষুধ নেই। আজ আর কান্নাও পাচ্ছে না, বেশ হালকা লাগছে। কিছুক্ষণ পর ওর রক্তাক্ত শরীরটা যখন ছাদের মাটি ছোঁবে, আরও হালকা লাগবে ওর। হয়তো ভাসতে থাকবে শূন্যে, তারপর ভাসতে ভাসতে পৌঁছবে সেই নন্দনকাননে, যেখানে শুধুই শান্তি, স্বস্তি, বিশ্বাস আর মুক্তি। হাতের উপর ব্লেডের চাপটা পড়ার মুহূর্তেই বেজে উঠল ফোনটা। চোখটা বন্ধ করে ফেলল আরাত্রিকা। বিরক্ত ভরে উঠল মুখটায়। ফোনটাকে পাত্তা না দিয়ে আরও একবার নিজের কাজে কনসেন্ট্রেট করতে চাইল ও।
কিন্তু আবারও বাঁধ সাধল ফোন। সুইচ অফ করবে বলে হাতে তুলতেই চোখটা কুঁচকে গেল ওর। নাম্বারটা খুব চেনা চেনা লাগছে। রিসিভ করব কি করব না এই করতে করতেই করে ফেলল ও। কথাটা বরং বলেই নেওয়া যাক, কি বলুন? মরা তো আর পালিয়ে যাচ্ছে না। হ্যালো, কে বলছেন? কেন বারবার ফোন করে বিরক্ত করছেন? একবার যখন ফোন তুলছি না তার মানে তো ব্যস্ত আছি নাকি? উল্টো দিকের ভদ্রমহিলা বোধহয় একটু ভ্যাবা চাকা খেয়ে গিয়েছিলেন। এমন একটা অদ্ভুত কথায় কে না ঘাবড়ে যাবে বলুন? হ্যালো ম্যাডাম, আমি রবীন্দ্র শিক্ষায়তন স্কুল থেকে কল করেছিলাম। আপনি আমাদের স্কুলে ইন্টারভিউ দিয়েছিলেন চাকরির জন্য, তো আপনার চাকরিটা না কনফার্ম হয়ে গেছে। আগামী পরশু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা একটু কালেক্ট করে নিতে হবে ম্যাডাম। কি কি বললেন? নিজের কানকেই বিশ্বাস করতে পারল না আরাত্রিকা। তার মানে এখনো কিছু বাকি আছে? এত খারাপভাবে দেওয়া ইন্টারভিউ পাশ করলো ও? ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন না? আমি আসলে রবীন্দ্র শিক্ষায়তন। এবার নিজেকে সামলে নিল আরাত্রিকা। তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আই এম সরি, আমি আসলে একটু বিজি ছিলাম তাই। ঠিক আছে, আমি তাহলে পরশু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কালেক্ট করে নেব। কথাগুলো কোনো রকমে শেষ করেই ফোনটা কেটে দিল আরাত্রিকা। তারপর ছাদের মেঝেতেই ধপ করে বসে পড়ল। ভগবান, আর কত পরীক্ষা নেবে আমার? অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আবারও এই সংসারের জঞ্জালে আমায় জড়িয়ে দিলে। এখনো দিন বাকি আছে আমার। আমি আবারও পড়াতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। আমি বাঁচবো। আমি এত তাড়াতাড়ি হেরে যেতে পারি না। না 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 না, ভুল 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 ভুল, সব ভুল সব ভুল। আত্মহত্যা মহাপাপ। কি করে ভুলে গেলাম আমি? আর লড়াই করতে ভয় পাচ্ছে আরাত্রিকা। না 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 না, আমি পিছিয়ে আসবো না। আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব। একই কথা বিড়বিড় করতে থাকলো আরাত্রিকা। আবারও নিজেকে একটা সুযোগ দিল, কিন্তু এই সুযোগ ওর জন্য শুভ নাকি অশুভ তা তো বলবে এই গল্পের ভবিষ্যৎ। বর্ধমান স্টেশন পেরোতেই জানলার বাইরের দৃশ্য কেমন যেন পাল্টে গেল। মাঠের পর মাঠ, সবুজ ধানক্ষেত, ছোট ছোট জঙ্গল। মনটা কেমন যেন হালকা হতে শুরু করলো আরাত্রিকার। হাতে ধরে থাকা সঞ্চয়িতাটা বুকের কাছে আরো একটু চেপে ধরল ও। জীবনের এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখনও যাচ্ছে, তখন ওর একজন কলিগ ওকে সাজেস্ট করে গীতা পাঠ করতে। সেটা কিনতেই কলেজ স্ট্রিট গিয়েছিল আরাত্রিকা। হঠাৎ চোখ পড়েছিল সঞ্চয়িতাটার দিকে। গীতা ফেলে হাতে তুলে নিয়েছিল ও রবি ঠাকুরের এই অনবদ্য সৃষ্টিটি। ঠকেনি আরাত্রিকা। কিভাবে যেন ওর মনের সব উপলব্ধি মিলেমিশে গিয়েছিল সঞ্চয়িতার প্রত্যেকটা পাতায়। ছোট থেকেই রবীন্দ্রনাথ বড় ভালোবাসেও। গুনগুন করে মাঝে মাঝেই রবীন্দ্রসঙ্গীত গায়। আগে হয়তো গান গাওয়ার জন্য গাইতো, কবিতা পড়ার মতো পড়তো, কিন্তু এখন প্রত্যেকটা শব্দের গভীরে প্রবেশ করতে মন চায়। ওই মানুষটাও তো সারা জীবন প্রচুর আঘাত পেয়েছেন, তবুও জীবন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আর তাই তো বাঙালির ঘরে ঘরে ৩৩ কোটি দেবদেবীর সঙ্গে সঙ্গে ওই মানুষটিও ঠাকুর রূপেই পূজিত হন। আরাত্রিকার কাছেও আজ রবীন্দ্রনাথ কবি সাহিত্যিক নন, ঠাকুর, ওর প্রাণীর ঠাকুর।
ট্রেনের দুলুনি, বাউল গান, টুকটাক হকারদের গলার শব্দ সব মিলিয়ে মিশিয়ে গণদেবতার এই জার্নিটা বেশ ভালোই উপলব্ধি করেছিল আরাত্রিকা। বোলপুর স্টেশনে নেমেই মনে মনে রবি ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রণাম ঠুকলো আরাত্রিকা। তারপর সোজা গিয়ে চাপল একটা টোটোয়। আপাতত গন্তব্য স্কুল, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কালেক্ট করে নিয়ে সস্তার কোনো একটা হোটেলে গিয়ে উঠবেও। সেখান থেকেই নিজের জন্য ঘর ভাড়া খুঁজে নেবে। স্কুল থেকে লেটারটা কালেক্ট করে হোটেলে যখন পৌঁছলো আরাত্রিকা, তখন প্রায় 12টা বাজতে চলল। ব্রেকফাস্ট করেছে স্কুলের পাশের একটা ছোট্ট দোকান থেকে, কচুরি, খোসাসুদ্ধ আলুর তরকারি। কিন্তু খাবারটা শুধু পেট ভরানোর জন্যই খেয়েছিল। খাবার খেয়ে মনের মধ্যে যে তৃপ্তি আসে সেটা উপলব্ধি করতে পারছিল না এখনো। মনে মনে ভাবল আরাত্রিকা, একটা সিম কার্ড নিতে হবে। এখানে আসার আগে পুরনো সিম কার্ডটা ভেঙে বাড়িতেই ফেলে এসেছে, যাতে ওর সঙ্গে কেউ যোগাযোগ করতে না পারে। স্নান করে পোশাক পরিবর্তন করে নিল ও। তারপর বেরিয়ে পড়ল মোবাইলের দোকানের উদ্দেশ্যে। ডকুমেন্টস জমা দিয়ে সিম কার্ড তুলে ফোনটা অন করলো ও। সোশ্যাল মিডিয়া থেকে আপাতত ব্রেক নিয়েছে। সাইবার ক্রাইমে রিপোর্ট করার পর ওর অ্যাকাউন্টগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। তবে স্কুলের প্রয়োজনে হোয়াটসঅ্যাপটা তো দরকার। হোয়াটসঅ্যাপটা ইনস্টল করলো আরাত্রিকা, কিন্তু কন্ট্যাক্ট লিস্ট শূন্য। তাই এখনো পর্যন্ত একটাও মেসেজ ঢোকেনি ওর ফোনে। দুপুর গড়িয়ে গিয়েছে, প্রচণ্ড খিদেও পেয়েছে। কি করবে, কোথায় যাবে, কি খাবে কিছুই বুঝতে পারছে না। শেষে লোকাল একটি দোকান থেকে ক্যাফের সন্ধান পেল। ভাত খেতে ইচ্ছে করছে না ওর। নতুনত্ব যদি কিছু ট্রাই করা যায়, তাহলে যদি মনটা একটু ভালো লাগে। প্রান্তিক রেলগেট পেরিয়ে টোটোটা যখন দ্রুত গতিতে এগিয়ে চলল সামনের দিকে, কেমন যেন একটু ভয় ভয় করলো আরাত্রিকার। প্রপার শান্তিনিকেতনে কোথাও খাওয়া দাওয়া করে নিলেই হতো। ক্যাফেটা বড্ড দূরে, কিন্তু এখন আর কোনো উপায় নেই। চুপচাপ টোটোতেই বসে রইল ও। ক্যাফেতে যখন পৌঁছলো তখন প্রায় 2টো বেজে গেছে। একটা কালো গেটের দিকে ইশারা করে টোটোওয়ালা দেখাতেই সেইখানে নেমে গেল আরাত্রিকা। কিন্তু এটা একটা ক্যাফে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা কারোর বাড়ি। ইতস্তত করে কালো গেটটা খুলে ভেতরে ঢুকে পড়ল আরাত্রিকা। আর ঢোকা মাত্রই অদ্ভুত সেই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ল ও। খোলা উঠোনটার চারপাশ জুড়ে বিভিন্ন ক্যাকটাস আর ইনডোর প্ল্যান্ট। নিজের ছাদ বাগানের কথা মনে পড়ে গেল ওর। আবারও মনটা ঘন কুয়াশায় ঢেকে গেল। মনে হলো ফিরে যায় হোটেলে, কিন্তু খিদেও তো পেয়েছে। তাই বাধ্য হয়ে এগিয়ে গেল আরাত্রিকা। নুড়ি বিছানো পথ পেরিয়েই সামনে একটা কংক্রিটের সিঁড়ি। সিঁড়ির দিকে এগিয়ে গেল ও। সিঁড়ির বাম পাশে খানিকটা জায়গা জুড়ে বাঁশ গাছের দেখা পেল। হাওয়ায় বাঁশ গাছের পাতাগুলো খসখস আওয়াজ করে উঠল। সিঁড়িতে উঠেই ডান দিকে কাঁচের দরজা। দরজার উপর বড় বড় করে লেখা ক্যাফের নাম, দ্য ম্যাজিক বিগিন নাও। একটু থমকে গেল আরাত্রিকা। কিন্তু ও যে শুনেছিল অন্য একটা ক্যাফের নাম। এটা আবার কোথায় নিয়ে এলো টোটোওয়ালা? নিশ্চয়ই ভুলভাল ঠিকানায় নিয়ে এসেছে। কিন্তু এসে যখন পড়েছে তখন ঢুকেই পড়ল ভেতরে। ইন্টেরিয়ার দেখে বেশ অবাক হতে হলো ওকে। যে করেছে অবশ্যই তার বুদ্ধির তারিফ করতে হয়। দেওয়ালগুলো একটাও প্লাস্টার করা নয়, তা বলে ভাববেন না ব্রিক ডিজাইন করা। সত্যি সত্যি ইটের গাঁথুনি পরিষ্কার দেখা যাচ্ছে। মেঝেটাও সিমেন্টের, তবে মেঝের বিভিন্ন জায়গায় ছোট ছোট ডোকরার ফুল, পাতা ইত্যাদির ডিজাইন। টেবিল এবং চেয়ারগুলো গাছের গুঁড়ি কেটে ছেঁটে তৈরি করা।
দেওয়ালে রবীন্দ্রনাথ, সুকুমার রায়, সত্যজিৎ রায়ের পেইন্টিং। রয়েছে দুটো বুক সেলফ, আর তাতে অজস্র বাংলা ইংরাজি বই। মোটামুটি ফাঁকাই রয়েছে ক্যাফে। দুটো কাপল ছাড়া আর কাউকেই দেখতে পেল না ও। চেয়ারটা টেনে বসে পড়ল। চোখ পড়ল টেবিলের উপর রাখা ছোট্ট একটা স্ট্যান্ডে লেখা লাইনগুলোর উপর। মিনারেল ওয়াটার আপনার বাঁ দিকে, জেনারেল ওয়াটার আপনার ডান দিকে। হাসি পেয়ে গেল আরাত্রিকার। এ আবার কেমন কথা? অবশ্য সত্যি ডান দিকে একটা কাঁচের বোতলে জল রাখা, আর বাঁ দিকে একটা মিনারেল ওয়াটারের বোতল। তাই বলে মিনারেলের সঙ্গে জেনারেল? জলের বোতলটা খুলে এক ঢোক জল খাচ্ছিল আরাত্রিকা, ঠিক সেই মুহূর্তেই ওর সামনে এসে পৌঁছে গেল মেনু কার্ড। গুড আফটারনুন ম্যাডাম। একটু ইতস্তত করে আরাত্রিকা বলল, হ্যাঁ গুড আফটারনুন। ম্যাডাম, আপনি এই ট্যাবটা ইউজ করে আপনার পছন্দসই মেনু অর্ডার করতে পারেন। এই ট্যাবের নির্দেশ অনুযায়ী আপনি সিলেক্ট করতে থাকুন। থ্যাংক ইউ। পড়া মুখস্থের মতো কথাগুলো বলে সেখান থেকে চলে গেল ওয়েটারটি। ট্যাবটা হাতে ধরে মেনু দেখার জন্য স্ক্রিনটা অন করলো আরাত্রিকা। প্রথমে ভেসে উঠল ক্যাফের নাম, তারপর ভেসে উঠল বেশ কিছু অপশন। অপশনগুলো দেখে তো চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল আরাত্রিকার। সিলেক্ট ফুড অ্যাকর্ডিং টু ইয়োর মুড। মনে মনে হেডলাইনটা পড়ে একটু যেন ঘাবড়ে গেল ও। এ তো মহা ঝামেলায় পড়ল। পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, দুটো খাবার খাবে কোথায় তা নয়, এখন প্রশ্ন উত্তর খেলা খেলতে হবে। এক এক করে অপশনগুলো দেখতে থাকলো আরাত্রিকা। টাইপ অফ মুড, অর্থাৎ আপনার মুডের ধরন। স্যাড, ডাউন, টায়ার্ড, আনমোটিভেটেড, টিয়ারফুল, লো সেলফ এস্টিম, হ্যাপি, অ্যাংরি, টেন্স, লাভড, জেলাস, লস্ট, ম্যাড, লেজি, পিসফুল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মুডের টাইপ পড়তে পড়তে খাবার মুডটাই চলে যাচ্ছিল আরাত্রিকার। কিন্তু কিছু তো একটা সিলেক্ট করতেই হবে। প্রথমে ভাবলো হ্যাপিটাই সিলেক্ট করবে, কিন্তু সিলেক্ট করতেই চোখের সামনে ভেসে উঠল একটি সতর্কবাণী। আর ইউ শিওর? থমকে গেল আরাত্রিকা। সত্যি কি ও খুশি? নতুন চাকরি, নতুন জায়গা, আনন্দ পাওয়া উচিত ওর। কিন্তু সত্যি কি আনন্দ হচ্ছে? না, কেমন যেন মনে হলো নিজেকেও ঠকাচ্ছে। ভাবনা চিন্তা করে ডাউন টাই চুজ করলো ও। এবার খুলে গেল আরো একটা পেজ। ভেসে উঠল প্রশ্ন, হোয়াট ইজ দ্য কজ অফ ইয়োর ডিস্ট্রেস? অর্থাৎ আপনার এই বিষণ্ণতার কারণ কি? হ্যাঁ, এদের এখন ওর মন খারাপ, কষ্টের কারণ, বিবরণ ইত্যাদি জানাতে হবে, তবে এরা খেতে দেবে। দুত্তর নিকুচি করেছে। ট্যাবটা টেবিলে রেখে উঠে যাচ্ছিল আরাত্রিকা, কিন্তু কি মনে করে আবারও বসে পড়ল। দ্রুত অপশন চুজ করলো। এতটা সময় নষ্ট যখন হয়ে গেছে, দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। এক এক করে অপশনগুলো দেখতে দেখতে ভাবনায় ডুবে গেল আরাত্রিকা। সত্যি কথাটা কি বলে দেবে? ব্রেকআপ অপশনটা চোখের সামনে তখন জলজল করছে ওর। আশেপাশের সমস্ত অপশনগুলো চাইলেই প্রেস করতে পারত, কিন্তু ও যে প্রমিস করেছে আর মিথ্যের মধ্যে বাঁচবে না। ব্রেকআপ অপশনটা প্রেস করে চোখটা বন্ধ করলো আরাত্রিকা। চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। আবারও স্ক্রিনের দিকে তাকালো ও। প্রিপেয়ারিং ফুড? যা বাবা, এরা কি নিজেদের পছন্দের খাবার খাওয়াবে নাকি আমাকে? কিন্তু প্রাইস, ইনগ্রেডিয়েন্ট কিছুই তো। একটু দিশেহারা হয়ে গেল আরাত্রিকা।
এদিকে কিচেনে অপশন পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ফুড প্রিপারেশন। সচরাচর আফটার ব্রেকআপ রেসিপি খুব একটা বানাতে হয় না শেফকে। সবাই মোটামুটি হ্যাপি কিংবা পিসফুল এগুলোই সিলেক্ট করে। কিন্তু আজকে বিষয়টা অন্যরকম। ক্যাফের ওনার হাতে ট্যাবটা নিয়ে চোখ রাখল সিসিটিভির মনিটরে। কর্নারের টেবিলে মেয়েটা বসে বসে এক হাতে ফোন আর এক হাতে বই নিয়ে কি যেন মন দিয়ে পড়ছে। এক ঢাল চুলগুলো পিঠের মধ্যে খোলা, পরনে ব্রাউন পাড় সাদা শাড়ি। এর আগেও এমন সাজে অনেক মেয়ে দেখেছেও, কিন্তু এই মেয়ের মধ্যে অদ্ভুত একটা মায়া রয়েছে যেন। চটপট কিচেন থেকে বেরিয়ে ক্যাফের কাউন্টারটায় রাখা কম্পিউটারটার সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল ক্যাফের ওনার। বসে বসে ওখান থেকেই লক্ষ্য করতে থাকলো মেয়েটিকে। মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কয়েকটা লাইন। মনে মনে বলে উঠল ও, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পাড়া। তুমি যাকে ভালোবাসো প্রথম পর্ব আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। যেহেতু গত শুক্রবার আমরা শেষ করেছি তোমাকে ভালোবেসে সম্পূর্ণ গল্পটি, তাই আজ কিন্তু কোনো নাম ঘোষণার পালা থাকছে না। তবে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকছে প্রশ্ন। আজকের প্রশ্ন হলো, আরাত্রিকা কোন স্কুলে চাকরি পেয়েছিল? জানি তোমরা সবাই গল্পটা মন দিয়ে শুনেছ, তাহলে আর দেরি কেন, চটপট কমেন্ট বক্সে যাও আর টাইপ করে ফেলো তোমাদের সঠিক উত্তর। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। ততক্ষণ সকলে ভালো থেকো আর অবশ্যই ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে যেও প্লিজ, না হলে কিন্তু পরের গল্প আপলোড হলে নোটিফিকেশনটা পাবে না।